দোজখ। দোজখ। রমেশের মা রমেশকে বলিল, দোজখে পুড়ে মর। কারণ রমেশ ভারী দুষ্টু ছেলে। সে বিদেশ হইতে অনেক টাকা অর্জন করিয়া দেশে আনিয়াছে, কিন্তু সে সব টাকা যত সব বাজে কাজে খরচ করে দিচ্ছে। কোথায় তাসের আড্ডা ঠুকে এক বোতল মদ খেয়ে রমেশ পড়িয়া থাকে, তখন তার বাড়ির লোকজন খবর পেলে দৌড়ে গিয়ে রমেশের ব্যবস্থা করে। তা ডাক্তারের কাছে নিয়ে যায় রমেশেরকে তুলে নিয়ে। তখন ডাক্তারে 1000 টাকা ফি ধার্য করেন। এইভাবে রমেশ টাকাগুলো খরচ করে ফেললে তুই কি আর পৃথিবীর মুখ দেখতে পাবি? রমেশের মা রমেশকে বাড়ি আনিয়া বুঝিয়া বলিতে থাকে। তখন রমেশ আবার কোনোদিন ক্যারামের আড্ডায় গিয়ে ক্যারাম খেলে কার সঙ্গে মারামারি করিয়া শুনিয়াছে, কার মন্দ কর্ম করিয়া ফেলিয়াছে। তার মা মোটেই সেই কর্ম পছন্দ করে না যে রমেশ কারো সঙ্গে মারামারি করুক। তখন তার বাড়িতে খবর আসে রমেশের মারামারি করার কথা। তখন রমেশের মা ছুটিয়া যায়। সেসব কিছু থাকলেও রমেশকে তার মা এবার বুঝিয়া বলিলেও, এক মানুষের মতন মানুষ হতে হবে খোকা। তাস খেলা, ক্যারাম খেলা এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করতে হবে। রমেশ তাহা মন দিয়ে শ্রবণ করিতেছে। তাহার মা রমেশের জন্য অত্যন্ত দুঃখিত। রমেশ তাহা শুনিয়া বলিল, তুমি দুঃখিত তো আমি কি করব? আমার যাহাতে সুখ আমি তাহাই করিব। রমেশ ছোটকালে বহুত চঞ্চল ছিল। সে কখনো কারো লেবুর চুরি করে খেয়ে নিত, কখনো কুল ঝোপে একটা ঢিল ছুঁড়ে কুল চুরি করে খেত, কখনো বেল গাছ হতে কারো বেল চুরি করে খেত। এবং সে ছোটবেলায় বিদ্যালয়ে যাওয়ার নামে অন্যান্য ছোট সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলো করিত। এই ছিল রমেশের পরিচয়। রমেশের মা রমেশের বিয়ে দিলেন গ্রামের নাম ছায়াপুর। বউ অত্যন্ত সুন্দর এবং ভারী মিষ্টি মধুর। তখন রমেশ বউ লইয়া থাকিতে শুরু করিলেন, কিন্তু তাহার মন সংসারে কি করিয়া টিকে? যে ছেলে চায়ের দোকানের আড্ডা ছাড়া থাকিতে পারে না, সে ছেলে বাড়িতে কি করে মন টেকে? রমেশের মা বলিলেন, বউ লইয়া যদি অশান্তি করিস তাহলে আমি গলায় শুলি চড়িয়ে মারা যাব। তখন রমেশ কিছুটা পরিবর্তন হয় এবং রমেশের পরিবর্তন দেখে গ্রামের লোকজন সকলে রমেশের নাম করে। রমেশ এখন তাসের আড্ডায় ঠিকমতো
জুটে না, ক্যারামের আড্ডায় ঠিকমতো জুটে না। রমেশ এখন মদ খাওয়াও কমিয়ে দিয়েছে, তবুও কখনো কখনো মদ খেয়ে পড়িয়া থাকে চরবনতলায়। তখন তাহার মা খোঁজ পেলে একটা মোটা লাঠি লইয়া কয়েকটি ছেলে লয়ে দৌড়ে যায় রমেশকে তুলে আনতে। রমেশ তখন অর্ধচেতন কিংবা নিদ্রা অবস্থায় পৌঁছায় ডাক্তারের ঘরে। ডাক্তারের ঘরে তার চিকিৎসা হয়, আবার ফি হয় 1000 টাকা। রমেশকে এতকাল এইরকমভাবে তাহার মা কেমন করিয়া দেখাশোনা করিবে? তখন রমেশকে বলিল, রমেশ এবার নিজেই তার দেখাশোনা না করিলে তাহার লাগিয়া তাহার মা কোনো অর্থকরী খরচ করিতে পারিবেন না। রমেশের মা এখন যদি তাহার লাগিয়া দেখাশোনা করিতে যায়, তাহলে তাকে ভিক্ষা করে বাড়ি বাড়ি টাকা কুটিয়ে আনতে হবে। সে আর তখন রমেশের মা বুঝিয়ে বলিল, রমেশের মা ভিক্ষুক হলে তাহার কি সে গল্প শুনিতে ভালো লাগিবে যে রমেশের মা পাড়ার গায়ের সকলের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করে আনিয়া রমেশকে টাকা দেয় এবং রমেশ সেগুলো খারাপ কাজে ব্যয় করে। তখন রমেশের মা বুদ্ধি দিলেন যে সে যেন বউকে নিয়ে সুখে সংসার করে। রমেশ তাহা বুঝিল বটে, কিন্তু তাহার শৈশবের কালের মন এখনো তাহার থেকে আগেছে। তখন রমেশ বলিল, আচ্ছা, একটা কাজ করিলে হয়, আমরা না হয় শহরে চলে যাই। শহরে গিয়ে বেশ একটা কর্মের আয়োজন করা যাবে, গ্রামে কোনো কর্ম নেই। তখন তাহার মা বলিল, যাহার গ্রামে কর্ম জুটে না তাহার শহরে গিয়ে কর্ম কিভাবে জুটিতে পারে? রমেশ বলিল, তাহাতেই যত কিছু লুকিয়ে আছে। শহরে গেলে সে একবেলা কর্ম করে খেলে তাহার সংসার চলে যাবে, গ্রামে সে কোথাও কর্ম খুঁজিয়া পাই নাই। তখন শহরে গিয়ে রমেশ লেবারের কাজ করে। রমেশ খুব ভালো মূর্তি গড়িতে পারিতেন। তখন একজন গ্রামচ্যুত ভাই তাহাকে খবর দেয়, আটল নগরে মূর্তি গড়ার কাজ চলেছে, সেইখানে কিছু ছেলের দরকার মূর্তি গড়ার জন্য। রমেশ মূর্তি গড়িতে খুবই ভালো পারিত, তাহা সে শৈশব বেলাতেই সেই বিদ্যে অর্জন করেছিল। সেই বিদ্যে সে এখনো ভুলেনি বলে রমেশ বিশ্বাস করে। তাই সে তার মাকে বলিয়া কিছুকাল বিদেশে গেল এবং তার বউকে বাড়িতে রেখিয়া গেল। রমেশ সেখানে গিয়ে মূর্তি ভালোই গড়িতে পারে দেখিয়া তাহার নামে সুনাম রটে গেল। তখন রমেশ কিছুকাল মূর্তি গড়িয়া অনেক পয়সা অর্জন করিয়া বাড়ি ফিরিলে রমেশকে তার মা
সদুপদেশ দিয়ে বলিল, এবার বউকে নিয়ে ঘর সংসার কর, আর মন্দ কর্ম করিস নে। রমেশের মা ভাবিল, এবার রমেশ হয়তো কিছুটা ভালো হয়ে যাবে, আর আগের মতো মন্দ কর্মে লিপ্ত হবে না, আর আগের মতো মন্দ কর্মে ধেয়ে যাবে না। রমেশ বলিল, সংসার জীবন একটা কারাগার। এই কারাগারে তাকে কাটিয়ে দিতে মোটেই ইচ্ছে ছিল না। তার মাই জোর করে রমেশের বিয়ে দিয়ে দিয়েছিল। তখন রমেশের গ্রামতুত ভাইকে ডেকে রমেশ কথাগুলো বলছিল। তা রমেশ বিয়ে করেছে, তাতে সমাজের রীতিনীতি রমেশের উপর চাপা পড়েছে। বিয়ে করিলে যেমন আর ছোট্টবেলার মতন ব্যবহার করিতে রমেশ পায় না, তেমনি সংসারের কারাগারের বোঝা তাকে বহন করতে হয়। এগারোটা না, 11টা। এই 11টা ট্রেনে একটু চলবি না, 12টা ট্রেন 11টা। ঠিক আছে, 12টা। রমেশ সের বিয়ে হওয়া কয়েক বছর হয়ে গেল। দেখতে দেখতে গ্রাম শহরের দৃশ্যপট পাল্টে গেল। এখন রমেশের ছেলে হয়েছে, একটি ছেলে। তাকে মানুষ করতে গিয়ে রমেশ পাল্টে গেল। সেই রমেশ যে নামের রমেশ ছিল, সেই রমেশের নাম এখন অন্য রমেশ হয়ে গেল। রমেশ আর মদের জোয়ারে গিয়ে সাঁতার কাটে না, তাসের আড্ডায় গিয়ে তাস পিটে না, ক্যারামের আড্ডায় গিয়ে ক্যারাম খেলে না। রমেশ এখন সংসারে মনোযোগ দিয়েছে। তাহার একমাত্র সন্তানটিকে সে বড়ই আদর যত্ন করে এবং প্রভাতবেলা তাহাকে নানান গল্প ও কবিতা শুনিয়ে বলে, আয় রে চাঁদ মামা, খোকার কপালে টিপ দিয়ে যা খেতে, খোকা খাবে দুধ ভাত, আয় রে টিয়া পাখি গান শুনিয়ে যা। হঠাৎ রমেশের স্ত্রীর মারা যায়। তখন রমেশ তার স্ত্রীর মৃত্যুতে ভারী আঘাত পায়। রমেশের স্ত্রীর এমন অকাল মৃত্যুতে তাহার ছেলের ভীষণ ক্ষতি হয়। রমেশও তাহা কোনো মতে মেনে নিতে পারেন না, কিন্তু ঈশ্বরের নিয়মের রদবদল করা মানুষের জন্য সম্ভব নয়।
ঈশ্বরের রীতিনীতি বিধিনিয়ম মানুষকে সদা মেনে নিতে হয়। তাই ঈশ্বর কোনো ঘরে ফুল ফোটাক আর কোনো ঘরে ফুল নাই ফোটাক, তা সবই সমানভাবে মেনে নিতে হয়। তখন রমেশ তাহার সারা জীবনটি একলা কাটিয়ে দেয়। ইতিমধ্যে রমেশের মাও মারা গিয়েছেন। তখন রমেশ ও রমেশের ছেলে একলা সংসার জীবন করিতে থাকে।